জ্যোতি আর বিবাহী হলো হরিপ্রসাদের মেয়েরা। জানতে পারছে জিৎ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষির যে সাংঘাতিক অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার পিছনে রয়েছে নিশা। আর এত বড় সত্যি কথাটা জেনে যাওয়ায় ভানু তখন বলে, তুই এটা কেন করলি নিশা? তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে? তুই যে কত বড় অন্যায় করেছিস সেটা কি তুই বুঝতে পারছিস? নিশা তখন বলে, কি করতাম আমি? আমার পক্ষে আর কিছু করা সম্ভব হতো না, তাই আমি এই কাজটা করেছি। ভানু তখন বলে, অন্যায় করেছিস। তুই নিজের বোনের স্মৃতির সিঁদুর এইভাবে মুছে ফেলতে চেয়েছিস? তুই দিদি নামের কলঙ্ক করে নিশা। তুই জানিস না ঋষির যদি কিছু হয়ে যায় উজি কিন্তু আমাদের সবাইকে একেবারে শেষ করে ছাড়বে, আমি এই বলে দিলাম। আর তাছাড়া উজি কিন্তু বিয়েটা করতে চায়নি রে নিশা। তুই জোর করে বিয়েটা দিয়েছিস আর এখন তুই ওর স্মৃতি সিঁদুর মুছে দিতে চাইছিস। কি শুরু করেছিস তুই আমি বুঝতে পারছি না। তবে যেটা করছিস সেটা অনেক বড় অন্যায় করছিস। দয়া করে এবার অন্তত অন্যায়গুলো বন্ধ কর। অন্যদিকে অফিসার জিৎ বসু কনস্টেবলকে নির্দেশ দেয়, যেভাবেই হোক না কেন আমার সিসিটিভি ফুটেজ দরকার। কিন্তু কনস্টেবল বলে, স্যার যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজই নেই, তো আমরা কি করে ফুটেজ জোগাড় করব বলুন তো? অফিসার জিৎ বসু বলে, সেখানে নেই তো কি হয়েছে, অন্য কোথাও নিশ্চয়ই আছে। যেভাবেই হোক অন্তত গাড়ির নাম্বারটা জোগাড় করো, কোন গাড়িটা ঋষিবাবুদের গাড়িকে ধাক্কা মেরেছে, বুঝতে পারলে? এরপরেই ডাক্তারবাবু অপারেশন করছে ঋষির। কাকুমণি, ঋষির বাবা, ঋষির দিদিভাইয়ের অবস্থা খারাপ। তখন কাকুমণি বলে, সত্যি আমাদের বাড়ির ছেলের ওপর থেকে যা যাচ্ছে সেটা আর প্রকাশ করা যায় না। এর মাঝখানেই জ্যোতি আর বিভার ছবি নিয়ে নিয়েছে অফিসার আর ফোন করে জিৎ বসুকে। বলে, স্যার মেয়ে দুটো ছবি আমি পেয়ে গেছি, এবারে এই ছবিগুলো নিয়ে আমি আসানসোলে নিয়ে গিয়ে সবাইকে দেখাবো, তাই তো? তখনই অফিসার জিৎ বসু বলে, হ্যাঁ, একটা বাড়িও যেন বাদ না যায়, সব বাড়িকে দেখিয়ে আমার আসল খবরটা জানাটা চাই। তখনই কনস্টেবল বলে, চিন্তা করবেন না স্যার, আপনি ঠিক যেভাবে বলেছেন তেমনটাই হবে। এর মাঝখানেই জ্যোতি দেখা যায় ঠাকুরের কাছে বারবার এটাই প্রার্থনা করছিল, সুস্থ যেন হয়ে যায় ঋষিবাবুর যেন কোনো ক্ষতি না হয়। তার মধ্যেই জ্যোতি কোথায় গেল খোঁজাখুঁজি করতে থাকে অফিসার জিৎ বসু। তখন ঐশী বলে, ঠাকুরের ওদিকে গেল মনে হয়। এরপর চলে এসেছে জিৎ বসু আর বলে, আচ্ছা আপনাকে একটা কথা বলবো, হরিপ্রসাদ বাবুর মেয়েরা কে সেটা কি আপনি জানেন? নাকি আপনারাই দুই বোন, আপনি আর আপনার দিদি, আপনারা দুজন নাকি হরিপ্রসাদের মেয়ে? মানে এমনটাই সন্দেহ করেছে দুজন, যারা আমাদেরকে বলেওছে। আমি আপনার ছবি আর বিভার দেবীর ছবি নিয়ে আসানসোলে পাঠিয়েছি সত্যিটা জানার জন্য। আমার মনে হয় এর থেকে ভালো উপায় আর হতে পারে না। তখনই উজি বুঝতে পেরে যায় এবারেই সব কিছু ধরা পড়তে চলেছে, তাই যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঋষিবাবু সুস্থ হলেই বেরিয়ে যাবে উজি, এমনটাই ভেবেছিল। অন্যদিকে দেখা যায় নিশা হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়। এদিকে ঋষির অপারেশন সাকসেসফুল হয়েছে। ডাক্তারবাবু বলে, আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপরেই ছাড়তে পারবো পেশেন্টকে। তখনই চলে এসেছে নিশা এসে উজির হাত ধরে টানতে টানতে বাইরে একটা জায়গায় নিয়ে যায় আর বলে, কি ব্যাপার, কি শুরু করেছিস তুই? উজি তখন বলে, আমি শুরু করেছি নাকি শুরু করেছিস তুই? শোন দিদি, তুই কিন্তু একটার পর একটা অন্যায় করছিস। আমি তোকে বলেছিলাম যে ঋষিবাবু কোনো অন্যায় করেনি, ঋষিবাবু একজন সৎ মানুষ, কিন্তু তুই আমার কথা শুনলি না, আবারও এই সমস্ত কুকীর্তিগুলো শুরু করে দিয়েছিস। দিদি ভালো থাকতে থাকতে চল আমরা এখান থেকে পালিয়ে যাই। অফিসার জিৎ বসু না আমাদের দুজনের ছবি নিয়ে আসানসোলে গিয়ে সবাইকে দেখাবে, এরপরে আমাদের এমনি সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। তখনই নিশা বলে, তোর মনে হয় যে নিশা এত কাঁচা কাজ করবে? নিশা কখনোই এত কাঁচা কাজ করে না। যেই কনস্টেবল বিভা আর জ্যোতির ছবি নিয়ে আসানসোলের সবাইকে দেখাতে যাবে ঠিক করেছিল, সেই কনস্টেবলের সাথেই ফোনে কথা বলতে থাকে নিশা আর বলে, যেই কাজটা বলেছিলাম সেটা হয়েছে তো? তখনই কনস্টেবল বলে, এখনও পর্যন্ত হয়নি ম্যাডাম, তবে খুব শিগগিরই হয়ে যাবে। আর আমার টাকাটা কবে পাঠাবেন? নিশা বলে, খুব শিগগিরই আপনাকে আপনার টাকা পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন। মুখ যদি খোলেন তাহলে কিন্তু বিপদে আপনিও কম পড়বেন না, এটা মাথায় রাখবেন। কিছুক্ষণ পরেই সেই কনস্টেবলই জিৎ বসুকে ফোন করে আর বলে, স্যার আমরা অনেক জায়গাতেই এই মেয়ে দুটোর ছবি দেখিয়েছিলাম, কিন্তু মেয়ে দুটো যে হরিপ্রসাদের মেয়ে নয় সেটা গ্রামবাসী বলে দিয়েছে।
তখন বারবার করে অফিসার বলে, ঠিক দেখিয়েছিলেন তো? ছবিটায় কোনো ভুল ছিল না তো? কনস্টেবল বলে, না স্যার, ছবিতে ভুল থাকবে কেন, আমি একদম ঠিক ছবিই দেখেছি। ওরা বলল যে এরা এই দুই মেয়েকে কেউই চেনে না। তখন অফিসার জিৎ বসু বলে, তাহলে তো হিসাবটা পুরোপুরি গণ্ডগোল হয়ে গেল। ঐশী বলে, অফিসার, মেয়ে দুটো ছবি দেখে চিনতে পেরেছে গ্রামবাসী? তখন জিৎ বসু বলে, না, এরা হরিপ্রসাদের মেয়ে নয়, হরিপ্রসাদের মেয়েরা অন্য কেউ। কারণ গ্রামবাসীকে ছবি দেখানো হয়েছিল, তারাই এটা প্রমাণিত করেছে। ঐশী তখন ভাবে, তাহলে শঙ্কর এই প্ল্যানটাও বাদ হয়ে গেল। কি করে আমি ওদেরকে ছাড়াবো বুঝতে পারছি না। এদিকে যেই গাড়িটা ধাক্কা মেরেছে ঋষির গাড়িকে, সেই গাড়িটা যে দুজন চালাচ্ছিল তাদেরকে জিৎ বসু তুলে নিয়ে চলে এসেছে, অ্যারেস্ট করেছে। আর জিজ্ঞেস করে, কেন তোরা অ্যাক্সিডেন্টটা করলি? যথারীতি তারা ভয় পেয়ে গিয়ে বলে, আরে আমরা অ্যাক্সিডেন্ট করিনি স্যার, হুট করে গাড়িটা লেগে গিয়েছিল, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই জিৎ বসু বলে, ভদ্রভাবে বলছি বল, না হলে কিন্তু অবস্থা কতটা শোচনীয় হবে ভাবতেও পর্যন্ত পারছিস না। তখনই জিৎ বসুর কথা শুনে গুন্ডাগুলো ভয় পেয়ে যায়। আর জিৎ বসু কল লিস্ট ধরে নিয়ে চলে আসে আর বলে, এই নাম্বারটা থেকে তোদের কাছে 5 বার ফোন এসেছিল। এই মেয়েটা, এই যে ফোন নাম্বার থেকে ফোন এসেছিল, এটা কে, কোনো মেয়ে না ছেলে? তখন গুন্ডাগুলো বলে, মেয়েটা বলছিল কাজটা করে দিতে, তাহলে আমাদেরকে অনেক টাকা দেবে, ব্যাস আমরা শুধু টাকার জন্য এই কাজটা করেছি। জিৎ বসু বলে, সে আমি জানি, কিন্তু মেয়েটার নাম কি? এরপর গুন্ডাগুলো বলে যে আমরা মেয়েটার নাম জানি না, সে সবসময় আমাদেরকে অর্ডার দিয়ে কাজ বুঝিয়ে দিত, নাম কি, পরিচয় কি, কোথায় থাকে, কিচ্ছু বলতে পারবো না স্যার। এরপর জিৎ বসু বারবার করেই ভাবতে থাকে বিভার কথা। অন্যদিকে দেখা যায় ঋষিকে ছুটি দিয়ে দিয়েছে ডক্টর, আর তারপর ঋষিকে নিয়ে বাড়ি ফিরে গেছে জ্যোতি। তখনই ঋষির মা খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে, একটার পর একটা বিপদ আমার ছেলের ওপর থেকে যাচ্ছে, যেভাবেই হোক বিপদগুলো কাটাতে হবে। আর জ্যোতি, তুমি অনেক কষ্ট করেছো, যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। এর মাঝখানে কল লিস্ট দেখে চেক করছিল বারবার কলটা কোথা থেকে এসেছে। আর এদিকে বিভা দেবী যেই জায়গাটাতে থাকে সেই পাড়ার নামটাই এসেছে ফোনের লোকেশন হিসেবে। তখনই জিৎ বসু ভাবে, তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? তাহলে বিভা দেবী এইসব কিছুর পিছনে রয়েছে, কারণ বিভা দেবী ওই পাড়াটাতেই থাকে। আর অনেক কিছু প্রমাণও পেয়ে গেছিলাম। এদিকে ঋষি বাড়ি চলে এসেছে। ঋষি বাড়ি আসার পরে আসানসোলের যে ম্যানেজার ছিল তার সাথে কথা বলতে চাইছে, কিন্তু নীরু বলে, আরে তুমি ওনাকে কোথায় পাবে? শুনেছিলাম তোমার কাকুমণির থেকে যে উনি অনেকদিন আগেই অন্য কোম্পানি জয়েন করে গেছে, উনি এই কোম্পানিতে আর কাজই করে না। শোনার পর ঋষি বলে, ইস, একবার যদি ওনার সাথে কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। এর মাঝখানেই শোভাদেবী এসে একটা খাম ধরিয়ে দেয়, যে খামটা খুলে ঋষি আর জ্যোতি দেখে ফ্লাইটের টিকিট রয়েছে। 4 তারিখে লন্ডনে যেতে বলছে ঋষিকে আর জ্যোতিকে শোভাদেবী। আর তখনই এসব শোনার পর জ্যোতি একটু অবাক হয়ে যায় আর ভাবে কেন সে লন্ডন যাবে। যখন শোভাদেবী বলে, তোদের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, তাই তোদের দুজনকে একটু একা পাঠিয়ে একটু আমরা রিল্যাক্স হতে চাই, বুঝতে পারলি?